হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষার সিলেবাসের অন্তর্গত বাংলা বিষয়ের একটা কবিতা রয়েছে, দিগ্বিজয়ের রূপকথা। লেখিকা হচ্ছেন নবনীতা দেবসেন। তোমাদের সিলেবাসে এই কবিতাটা রয়েছে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো আজকে এই ভিডিওতে আমরা এই কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতার সমস্ত বিষয়বস্তু আলোচনা করা হবে, ব্যাখ্যা করা হবে এবং এর সাথে আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোও এখানে আলোচনা করা হবে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও মনে করে, এবং যদি হেল্পফুল হয় ভিডিওটা তাহলে অন্যদের মধ্যে শেয়ার করে দিও বেশি করে। এবং এরকম আরও ব্যাখ্যামূলক ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয় নিয়ে আর্টস বিষয়ের মূলত, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো ভিডিওটার ব্যাখ্যা আমরা এখান থেকে আজকে শুরু করি। এর আগে এই চ্যানেলের মধ্যে তোমাদের যে তার সঙ্গে কবিতা রয়েছে তোমাদের সিলেবাসে, সেটার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। ব্যাখ্যা প্লাস এমসিকিউ সেখানে দেওয়া রয়েছে। এবং তো চলো আমরা কবিতাটা এখান থেকে শুরু করি। তো দিগ্বিজয়ের রূপকথা এটা একটা কবিতা এবং এটা লেখিকা হচ্ছেন নবনীতা দেবসেন। নবনীতা দেবসেনের জন্ম 1938 সালের এবং প্রয়াত হয়েছেন 2019 সালে। নবনীতা দেবসেন 1938 সালে 13ই জানুয়ারি দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করেন। এই কবি পরিচিতি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু থাকবে এমসিকিউ আকারে, তাই জন্য এই কবি পরিচিতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কবিতার উৎস, এই জিনিসগুলো তোমাদের জিজ্ঞেস করবে। লেখিকার বাবার নাম হচ্ছে, কবি ছিলেন তিনিও একজন নরেন্দ্র দেব, এবং তার মাতা হচ্ছেন রাধারানী দেবী মহাশয়া। তার পড়াশোনা শুরু হয় গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল থেকে, তার অর্থাৎ নবনীতা দেবসেনের। পরে তিনি লেডি ব্রেবোর্ন কলেজ, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। এগুলো সবগুলোই নামকরা বিশ্ববিদ্যালয়, যেগুলো ইংল্যান্ডে অবস্থিত। এই জায়গাগুলো থেকে তিনি পড়াশোনা করেছেন। অবশ্যই বুঝতে পারছো তিনি কতটা দক্ষ এবং তিনি কতটা জনপ্রিয় আমাদের কবি লেখিকা ছিলেন। তিনি বহু ভাষায় দক্ষ ছিলেন। 1975 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা অর্থাৎ সেখানে পড়াচ্ছিলেন। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তিনি অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন, অর্থাৎ গেস্ট টিচার হিসেবে তিনি সেখানে পড়িয়েছেন। আমেরিকার যে কলোরাডো কলেজে তিনি অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। আমেরিকা, ভাবতে পারছো, আমেরিকার মতো দেশে গিয়ে সে পড়িয়েছে, অর্থাৎ তিনি বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন পড়ানোর জন্য এসে গেস্ট টিচার হিসেবে। 1959 সালে তিনি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। লেখালেখির ক্ষেত্রে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয় 1969 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, যে এই যে লেখিকা যে রয়েছে তার প্রথম যে কবিতা সেটা হচ্ছে, তার নাম কি? কবিতা নয়, প্রথম যে কাব্যগ্রন্থ রয়েছে তার নাম কি? এখান থেকে তোমাদের এমসিকিউ হবে। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম প্রত্যয়, যেটি প্রকাশিত হয়েছিল 1969 সালে। এছাড়া স্বাগত দেবদূত, তুমি মন স্থির করো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 1976 সালে প্রথম উপন্যাস ছিল তার লেখা আমি অনুপম, প্রকাশিত হয়েছিল। এগুলোও কিন্তু কোশ্চেন হবে, যে কবি নবনীতা দেবসেনের রচিত প্রথম উপন্যাসের নাম কি? আমি অনুপম। এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে। এছাড়া প্রবাসের দৈবের বসে, অন্নদ্বীপ, বামাবোধিনী, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, সীতা থেকে শুরু, ট্রাক বাহনের ম্যাকমোহন, ভালোবাসার বারান্দা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা তিনি এগুলো রেখেছেন। পুরস্কারের মধ্যে তিনি পেয়েছেন 9টি নবনীতা গ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন 1999 সালে। 2000 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এগুলো জিজ্ঞেস করবে, পদ্মশ্রী পুরস্কার কবে তিনি পেয়েছেন। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেশিকোত্তম উপাধি প্রদান করা হয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের লেখিকা সম্পর্কে। এবার এই যে কবিতাটা রয়েছে এর উৎসটা কি এবং কোথা থেকে এই কবিতাটা পাওয়া গেছে, এই জিনিসটা আমরা দেখব। তো দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি 1973 সালে রচনা করা হয়েছে। এটি রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। অবশ্যই এটা কিন্তু জিজ্ঞেস করবে, যে এই যে কবিতাটা রয়েছে তোমরা যেটা পড়ছো দিগ্বিজয়ের রূপকথা, এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। পরে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইবারে আমরা কবিতার লাইন বাই লাইন আলোচনা করব এবং ব্যাখ্যা বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। তো চলো এখান থেকে এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিও নয়, কবিতাটা এখান থেকে শুরু করছি। এবার আমরা এই যে নবনীতা দেবসেনের চিত্র, ইনি হচ্ছেন নবনীতা দেবসেন। 2019 সালে ইনি প্রয়াত হয়েছেন। তো এবার আমরা কবিতাটা দেখব, যে রক্তে আমি রাজপুত্র হলেনি বা দক্ষিণী জননী, দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু
আশীর্বাদী দুটি সরঞ্জাম। এখানে লেখিকা বলছেন রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ যে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তার রক্তে রাজপুত্রের সাহস এবং গৌরব রয়েছে। তিনি কিন্তু কোনো রাজার পুত্র নয় যে তিনি রাজপুত্র হবেন। তিনি এই লাইনটার মধ্যে দিয়ে বলেছেন তার মধ্যে রাজার যে পুত্রের সাহস সেটা তার মধ্যে রয়েছে, রাজার পুত্রের যা গৌরব থাকে তার মধ্যে সেটাই রয়েছে। হলেনি বা দুঃখিনী জননী, এই যে রাজপুত্র যার কথা তিনি বলছেন তার জননী কেমন রয়েছে? দুঃখিনী জননী রয়েছে। তিনি সুখী রানী নন, তিনি হচ্ছেন একজন দুঃখী রানী, এবং তাকে যেতে হবে দিগ্বিজয়ে, রাজ্য জয় করতে তাকে যেতে হবে। তার মধ্যে রাজপুত্রের সাহস রয়েছে, গৌরব রয়েছে, এবং তার মা কিন্তু সুখী রানী নন, তিনি দুঃখে বঞ্চিত একজন দুয়ো রানী অর্থাৎ দুঃখী রানী যে থাকে তাকে বলা হয় দুয়ো রানী, এবং সুখী রানী যে থাকে তাকে বলা হয় সুয়ো রানী। তো এখানে তিনি সুয়ো রানী নন, এখানে তিনি হচ্ছেন দুঃখিনী নারী, একজন দুঃখিনী জননী, যার জন্য তাকে এখানে বলা হয়েছে দুয়ো রানী অর্থাৎ দুঃখিনী নারী, যেটা অলরেডি তোমাদের লাইনের উপরে বলে দেওয়া হয়েছে। দিলেন সাজিয়ে, কাকে সাজিয়ে দিলেন? এই যে রাজপুত্রর যে পরিচয় দিয়েছে কথক, নিজেকে যে রাজপুত্রের পরিচয় দিয়েছে সেই কথককে তিনি সাজিয়ে দিলেন। কি জন্য সাজিয়ে দিলেন? কারণ তাকে যেতে হবে দিগ্বিজয়ের উদ্দেশ্যে, তাকে রাজ্য জয় করতে যেতে হবে, দেশ জয় করতে যেতে হবে, তাই জন্য তাকে সাজিয়ে দিলেন। কেমন করে সাজিয়ে দিলেন? তাকে যে সাজিয়ে দিলেন তার কাছে কিন্তু কোনো কবচ কুণ্ডল নেই, না আছে তার কাছে কোনো ধনুক, না আছে তার কাছে কোনো তুনীর, না আছে তার কাছে কোনো শিরস্ত্রাণ। তুনীর মানে এখানে হচ্ছে তীর, না তার কাছে কোনো ধনুক রয়েছে, না তার কাছে কোনো তীর রয়েছে, না তার কাছে কোনো শিরস্ত্রাণ রয়েছে। শিরস্ত্রাণ মানে হচ্ছে মস্তিষ্কের মাথার যে পাগড়ি থাকে তার কথা এখানে বলা হয়েছে। তার কাছে কিছুই ছিল না, তাহলে কি ছিল? শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম। এখানে দুটি আশীর্বাদের কথা বলা হয়েছে, আশীর্বাদী দুটি সরঞ্জাম। এই যে আশীর্বাদী দুটি, কি কি আশীর্বাদ দেওয়া হয়েছিল আমরা পরে সেগুলো জানবো। তো এই যে এখানে যে স্তবক যেটা দেওয়া রয়েছে, আশা করছি সকলের বুঝতে সুবিধা হয়েছে। দিলেন তাকে সাজিয়ে, কিসের জন্য সাজিয়ে দিলেন? দিগ্বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে কথক, তার জন্য তার মায়ের দুঃখ কিছুটা দূর করা যায়, এই উদ্দেশ্যে তিনি দিগ্বিজয়ের জন্য যাত্রা করছিলেন। যাত্রার আগে দুঃখিনী মা নিজের হাতে তাকে প্রস্তুত করে দেন, অর্থাৎ মায়ের আশীর্বাদ উৎসাহ নিয়েই কথক নতুন পথের দিকে এগিয়ে যেতে চান। তার কাছে কিন্তু কবচকুণ্ডল ছিল না, ধনুক ছিল না, তীর ছিল না, তুনির যা বলা হয়েছে এখানে তীর ধনুক কিছুই ছিল না, তার কাছে কোনো শিরস্ত্রাণও ছিল না, এইগুলো তার মা তাকে দিতে পারেনি। রূপকথার গল্পে সাধারণত রাজপুত্ররা নানা অস্ত্র এবং রক্ষা কবচ নিয়েই বিজয়ের উদ্দেশ্যে বেরোয়। আমরা জানি রাজপুত্র বা রাজার বাহন সেনাবাহিনী যখন যুদ্ধ করতে যায় তখন তারা বিভিন্ন রকম অস্ত্র এগুলো নিয়ে যুদ্ধ করতে যায়, রক্ষা কবচ কুণ্ডল এগুলো নিয়ে বেরিয়ে যায়, কিন্তু এখানে সেই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। তবু মা তার সন্তানকে খালি হাতে পাঠাননি, তিনি তার সন্তানকে কি দিয়েছেন ভালোবাসা এবং আশীর্বাদ। এই দুটি সামগ্রী দিয়ে তার সেই পুত্র যে ছিল তাকে পাঠিয়েছেন দিগ্বিজয়ের জন্য। সেই দুটি আশীর্বাদই ছিল কথকের সবচেয়ে বড় শক্তি। কি দুটি আশীর্বাদ ছিল এবার আমরা সেগুলোই দেখব। এই যে এখানে বলা হয়েছে প্রথম আশীর্বাদ ছিল সেটা হচ্ছে এই জাদুই অশ্ব, অশ্ব অর্থাৎ এখানে হচ্ছে ঘোড়া। তো এই যে জাদুই অশ্বর কথা এখানে বলা হয়েছে এটা ছিল তার প্রথম অস্ত্র। মরুপথে সেই ঘোড়াটাই হয়ে যায়, অশ্বটাই হয়ে যায় উট, মরুপথে সেই হয় উট। তো উট কে হয়েছিল? অশ্ব। এই যে অশ্ব ছিল এই অশ্বটাই মরুপথে হয়ে গেছিল উট। আকাশে সেই যে অশ্ব ছিল মরুপথে যে হয়ে যাচ্ছে উট, সেই আকাশে হয়ে যাচ্ছে পুষ্পক রথ। তোমরা দেখে হবে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ভিডিওতে। এবং এই যে অশ্ব সেটা হয়ে যাচ্ছে সপ্ত ডিঙা। কোথায়? সিন্ধু জল যখন আসছে সেই সিন্ধু জলে কিন্তু হয়ে যাচ্ছে সপ্ত ডিঙা, এই জায়গাটাই বলা হয়েছে। এরপরে হচ্ছে তেপান্তরের রক্ষী, যখন তেপান্তরের কথা আসছে তিনটা প্রান্তরের অন্তর যখন বলা হচ্ছে স্বর্গ মর্ত পাতাল, তখন সেখানে এটা হয়ে যাচ্ছে পক্ষীরাজ। এবং এই যে জিনিসগুলো, এই যে অশ্ব যে হয়ে যাচ্ছে মরুপথে উট, এবং পুষ্পক যে হয়ে যাচ্ছে সপ্তডিঙা, এবং সিন্ধু জলে সপ্তডিঙা হয়ে যাচ্ছে, আকাশে হয়ে যাচ্ছে পুষ্পক, এবং তেপান্তরে হয়ে যাচ্ছে পক্ষীরাজ, এই সমগ্র জিনিসটার নাম রেখেছেন কথক বিশ্বাস। তো দুটো আশীর্বাদের কথা বলা হয়েছিল, যার মধ্যে এই একটা আশীর্বাদ হচ্ছে বিশ্বাস, এবং বিশ্বাসের মধ্যে এই এত সব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? প্রথম দেখতে পাচ্ছি আমরা অশ্ব,
জাদু অশ্ব, এবং মরুপথে এই জাদু অশ্ব হয়ে যাচ্ছে উট, আকাশে হয়ে যাচ্ছে পুষ্পক এবং সপ্তডিঙা হয়ে যাচ্ছে সিন্ধু জলে, তেপান্তরে হয়ে যাচ্ছে পক্ষী। আর এই সবটার জিনিসের নাম রেখেছেন কথক এখানে বিশ্বাস। এই হচ্ছে তার প্রথম অস্ত্র। এই অশ্ব প্রয়োজন অনুযায়ী নানা রকম রূপ ধারণের কথা এখানে বলা হয়েছে। মরুভূমিতে এটি উটের মতো কাজ করে, আকাশে হয়ে যাচ্ছে পুষ্পক রথ, আবার সমুদ্রে যখন আসছে সেখানে নৌকার মতো ভেসে চলছে, যার নাম দিয়েছে সপ্তডিঙা, এবং দূর প্রান্তরে পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন কবি লেখিকা, পথের অবস্থা যেমনই হোক না কেন এই অশ্ব তাকে সর্বদা সব জায়গায় কিন্তু এগিয়ে যেতে সাহায্য করছে। তাই কথক এই অশ্বের নাম দিয়েছেন বিশ্বাস। এর মাধ্যমে বোঝানো হয়েছে এটি আসলে কোনো সত্যিকারের ঘোড়া নয়, এটি হচ্ছে নিজের ওপর আস্থা এবং নিজের মনের শক্তি। এই দুটি থাকলেই আমরা যে কোনো জায়গা সহজেই পেরিয়ে যেতে পারি, যে কোনো সমস্যাকে আমরা খুব সহজেই ওভারকাম করতে পারি। এখানে জাদু অশ্বরূপে সেটাকে প্রকাশ করা হয়েছে, মনের শক্তি এবং আস্থা যে রয়েছে সেটাকে জাদু অশ্বরূপে দেখানো হয়েছে, যা তাকে সমস্ত রকম বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। তো আশা করছি বোঝা গেছে। তো প্রথম যে আশীর্বাদী সেটা হচ্ছে আমাদের বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে, এবং এই বিশ্বাসের অন্তর্গত যতগুলো জিনিস রয়েছে, এই অশ্ব, উট, পুষ্পক এবং সপ্তডিঙা, পক্ষীরাজ, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ কোশ্চেনে জিজ্ঞেস করবে যে বিশ্বাসের অন্তর্গত কি কি জিনিস ছিল। এবং 2 নম্বর যে আশীর্বাদীর কথা বলেছেন এখানে তার মা অর্থাৎ কথক যে 2 নম্বর আশীর্বাদীর কথা বলেছেন সেটা হচ্ছে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি শব্দের অর্থ হচ্ছে তরবারি। এই তরবারি হচ্ছে মন্ত্রপুত অসি। শানিত ইস্পাত খণ্ড, শানিত অর্থাৎ হচ্ছে ধারালো, ধারালো ইস্পাত খণ্ড। ইস্পাত মানে হচ্ছে আমরা জানি লোহার সাথে কার্বন যদি কিছু পরিমাণে মিক্স করে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ইস্পাত হয়ে যায় এবং সেটা খুব শক্তিশালী হয়। তাহলে এই যে জিনিসটা রয়েছে যার নাম হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে শানিত ইস্পাত খণ্ড, যাকে কোনোদিনও কখনো ভঙ্গ করা যায় না। এটা হচ্ছে অভঙ্গুর। কোনটা? এই ভালোবাসা বা ইস্পাত খণ্ড যেটা রয়েছে এটা হচ্ছে অভঙ্গুর, কখনো একে হচ্ছে ভাঙা যায় না। তো এই অংশে যেটা রয়েছে মায়ের দেওয়া দ্বিতীয় আশীর্বাদ, যে সম্পদ একটি শক্তিশালী অস্ত্রের মতো, এটি হচ্ছে শানিত ইস্পাতের তরবারির মতো অনেক দৃঢ় ও ভাঙবে না। তবে এই অস্ত্রটি কোথায় রাখা রয়েছে? হৃদয়ের খাপে ভরা রাখা রয়েছে। এই যে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, হৃদয়ের খাপে ভরা রয়েছে এই অস্ত্রটি। এর অর্থ এটি কোনো বাস্তব কিন্তু তরবারি নয়, এটি হচ্ছে নিজের মনের মধ্যেকার বিশ্বাস, ভালোবাসা, দৃঢ়। এটি হচ্ছে মানুষের মনের শক্তি এবং দৃঢ়তার প্রতীক। কথক এই অস্ত্রের নাম দিয়েছেন ভালোবাসা, অর্থাৎ মানুষের প্রতি মমতা, সহানুভূতি ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি, যা তাকে সমস্ত রকম বাধা অতিক্রম করতে সাহায্য করে। এরপর বলেছে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খোরজুরের দ্বীপে। কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে এবার? এই সমস্ত জিনিস দিয়ে কবি যে বলল এই দুটি আশীর্বাদী, একটা হচ্ছে বিশ্বাস এবং আরেকটা হচ্ছে ভালোবাসা, এই 2 রকম আশীর্বাদী দিয়ে কথক পৌঁছে যাবে কোথায়? তৃষ্ণাহর সেই খরজুরের দ্বীপুরে। খরজুর মানে হচ্ছে খেজুর, খেজুর গাছের যে দ্বীপ থাকে সেটাই পৌঁছাবে। কারণ কবি বিশ্বাস করেন যে তার পথ যত কঠিনই হোক না কেন শেষ পর্যন্ত তিনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কথকের কাছে মায়ের দেওয়া 2টি শক্তি রয়েছে। কি কি? প্রথমটার নাম হচ্ছে বিশ্বাস এবং দ্বিতীয়টার নাম হচ্ছে ভালোবাসা। এই শক্তির সাহায্যে তিনি দুঃখে কষ্টে ভরা মরু প্রান্তর পার হয়ে এগিয়ে যেতে পারবেন। তাই তিনি মনে করেন শেষ পর্যন্ত তিনি সেই তৃষ্ণা নিবারণকারী খেজুর গাছ ঘেরা দ্বীপে পৌঁছবে। অর্থাৎ তার কাঙ্ক্ষিত যে আশ্রয়, তার যে গন্তব্য, তার যে ডেস্টিনেশন স্থল যেটা রয়েছে, গন্তব্য জায়গা, সেই জায়গাটায় কিন্তু তিনি পৌঁছবে। কিসের দ্বারা? তার এই যে অস্ত্রগুলো রয়েছে, এই 2টি অস্ত্র দিয়েই তিনি সেই তার কাঙ্ক্ষিত আশ্রয়ে নিশ্চয়ই তিনি পৌঁছবেন। খরজুর দ্বীপে, খরজুর ভরা যে তৃষ্ণা হরো যে খেজুর গাছ ঘেরা দ্বীপ রয়েছে, তৃষ্ণা নিবারণকারী খেজুর গাছ দ্বীপ, সেইখানে গিয়ে তিনি পৌঁছবেন। তো এই হচ্ছে তোমাদের কবিতার সমগ্রটা ব্যাখ্যা। বারবার শুনবে, 1-2 বার শুনবে, তাহলে আশা করি তোমাদের এই জিনিসগুলো মনে থাকবে। এরপরে আমরা দেখব এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, 30টা মতো এমসিকিউ। অবশ্যই তোমরা এর উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে দেবে ভিডিওকে পজ করে, তাহলে তোমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো দেখার পরে তোমাদের আশা করছি যে কবিতার যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে তোমাদের আরও ভালো করে বুঝতে সুবিধা হবে। তাহলে আশা করছি কবিতার কনটেক্সট যেটা বলতে চেয়েছেন এখানে, বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সমস্ত রকম সমস্যাকে ওভারকাম করা যায়, অর্থাৎ হচ্ছে মানুষের বিশ্বাস, ভালোবাসা, দৃঢ়তা, এইগুলো দিয়ে আমরা যে কোনো সমস্যাকে চাইলেই কিন্তু পার করতে পারি। তো এরপরে আমরা কোশ্চেনগুলো দেখব। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন কে? সাজিয়ে দিয়েছিলেন কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য তাকে সাজিয়ে দিয়েছিলেন তার যে দুঃখিনী জননী ছিল
তিনি কিন্তু সাজিয়ে দিয়েছিলেন, অর্থাৎ দুয়োরানী যে ছিলেন তিনি সাজিয়ে দিয়েছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল। কি কি এই দুটি সরঞ্জাম ছিল? একটা ছিল আশীর্বাদ, আরেকটা ছিল হচ্ছে ভালোবাসা। একটা ছিল আশীর্বাদ এবং আরেকটা ছিল ভালোবাসা, আমরা সেটা দেখেছি। এরপরে পরের প্রশ্ন বলেছে, কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম ছিল, একটা ছিল সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম ছিল কবচ কুণ্ডল ছিল, জাদুই অশ্ব ছিল, ধনুক ছিল এবং তুনীর ছিল। কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে জাদু অশ্ব, সেটা ছিল জাদু অশ্ব। কারণ আমরা দেখেছি এই যে কবচ কুণ্ডল এগুলো কিন্তু তার মা যে দুয়োরানী ছিলেন, দুঃখিনী জননী, তিনি কিন্তু তাকে দিতে পারেননি। তাহলে তাকে কি দিতে পেরেছিলেন? এই যে জাদু অশ্ব যেটা ছিল, যার নাম দিয়েছিল, কি দিয়েছিল? এই যে ভালোবাসা, এই ভালোবাসা নাম দিয়েছিল, এটাই ছিল তার কাছে অন্যতম সরঞ্জাম এই প্রশ্ন অনুযায়ী। 4 নম্বর প্রশ্ন, কবির কাছে থাকা জাদু অশ্ব উট হয়ে যায় কখন? যখন সে মরুপথে গিয়ে পৌঁছায় তখন সেই হয়ে যায় উট। এটা কিন্তু মরু তোটে লেখা আছে, এটা কিন্তু নয়। কবিতায় কিন্তু আমরা পড়েছি মরুপথে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমি চাইলে কবিতাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিতে পারি, যেটা মরুপথে হয়ে যায় উট। এই যে মরুপথ, ওখানে কিন্তু অপশনে লেখা ছিল মরুতট। পরবর্তী প্রশ্ন, কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় কি? কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় পুষ্পক রথ। পক্ষীরাজ তো তেপান্তরে হয়, পক্ষীরাজ তেপান্তরে, কালপুরুষও নয়, রামধনুও নয়, তাহলে কি হয়ে যায়? পুষ্পক রথ। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এই পুষ্পকটা কি? পুষ্পকটা কি? পুষ্পক হচ্ছে একটা রথ, পুষ্পক রথ। মহাভারত রামায়ণে এই জায়গায় তোমরা যে রথগুলো দেখেছো সেটারই কথা কিন্তু এখানে বলছে, পুষ্পক রথ। পরের প্রশ্ন 7 নম্বর, কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে কি? কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে হচ্ছে বিশ্বাস। আমরা দেখেছিলাম যে এই বিশ্বাসের মধ্যে কিন্তু কয়েকটি জিনিস ছিল। কি কি জিনিস ছিল সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও, অবশ্য আমি এখানে কিন্তু বলে দিচ্ছি। বিশ্বাসের মধ্যে যে জিনিসগুলো ছিল, একটা তো প্রথমে বলে দিয়েছে যে জাদু অশ্ব, এবং দ্বিতীয় নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে উট, এবং তৃতীয় নম্বর যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের পুষ্পক রথ, আকাশপথে যেটা ছিল পুষ্পক রথ। এবং তারপরে যেটা ছিল যে সপ্তডিঙা, সিন্ধু জলে কি হয়ে যাচ্ছিল? সপ্তডিঙা। এবং পরবর্তীতে ছিল তোমাদের তেপান্তরে ছিল পক্ষীরাজ। তো এইগুলো ছিল সমস্তটাই বিশ্বাসের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, কবির কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তার মধ্যে একটি ছিল বিশ্বাস এবং অন্যটি ছিল ভালোবাসা। এই দুটি দিয়ে কিন্তু আমাদের যে কথক যিনি রয়েছেন কবিতার, তিনি হচ্ছেন দিগ্বিজয়ের উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? দিগ্বিজয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন। এবং এই দিগ্বিজয় যে কবিতা রয়েছে তোমাদের পাঠ্যসূচি, এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমরা কমেন্ট করে জানাও কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা হচ্ছে রক্তে আমি রাজপুত্র কাব্যের গ্রন্থের অন্তর্গত, লেখিকা হচ্ছেন নবনীতা দেবসেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভালোবাসাকে কবি কি বলেছেন? ভালোবাসাকে কবি এখানে বলেছেন মন্ত্রপুত অসি, মন্ত্রপুত অসি বলেছেন ভালোবাসাকে। এবং জাদু অশ্ব, পুষ্পক, এই পক্ষীরাজ, এই তিনটি যে বিষয় ছিল, এই তিনটি বিষয় ছিল হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের অন্তর্গত এই তিনটি বিষয় ছিল। এর সঙ্গে আরও ছিল, সেটা হচ্ছে সপ্তডিঙা, সপ্তডিঙা ছিল এর সাথে আরও একটা। পরবর্তী প্রশ্নে আমরা যাব 10 নম্বর, কবির হৃদয়ের খাপে ভরা আছে যে অসি তার সেটা কেমন? কবির হৃদয় ভরে যে অসিটা রয়েছে সেটা হচ্ছে অপশন বি, মন্ত্রপুত অসি। কেমন অসি রয়েছে? মন্ত্রপুত অসি। কারণ আমরা কবিতায় দেখেছিলাম যেখানে লেখা ছিল এই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এই লাইনটা কিন্তু কবিতায় ছিল। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান কোথায়? খরজুরের দ্বীপে। এই খরজুরের দ্বীপে কবি পৌঁছে যেতে চান। দার্জিলিংয়ের দ্বীপ তো আমরা কবিতায় কোথাও পড়িনি। তেপান্তর তো ছিল পক্ষী রাজ্যের জন্য, এবং বেনামি বন্দর, এটাও কবিতাও কোথায় পড়িনি। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি, খরজুরের দ্বীপে কবি কিন্তু পৌঁছে যেতে চান। রাজপুত্রের মূল উদ্দেশ্য কি ছিল? রাজপুত্রের মূল উদ্দেশ্য ছিল দিগ্বিজয় করা। কি করা? দিগ্বিজয় করা, চারিদিকটা ভ্রমণ করা, আবিষ্কার করা, এটাই ছিল রাজপুত্রের প্রধান উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, দুঃখিনী জননী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দুঃখিনী জননী বলতে এখানে বোঝানো হয়েছে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন
বি দুয়োরানীকে এখানে বোঝানো হয়েছেন। দক্ষিণী জননী মানেই হচ্ছে দুয়োরানী, এবং সুয়োরানী এখানে শব্দের অর্থ হচ্ছে যিনি সুখী রানী যিনি রয়েছেন তাকে বলা হয় সুয়োরানী। সুখী রানীকে বলা হয় সুয়োরানী। পরবর্তী প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে রাজপুত্রের যা ছিল না, রাজপুত্রের কাছে কি ছিল না? রাজপুত্রের কাছে ছিল না কবচকুণ্ডল, ছিল না রাজপুত্রের কাছে এই কবচকুণ্ডলটা ছিল না। জাদু অশ্ব তো ছিল, এবং কবচকুণ্ডল ছিল না, ধনুক ছিল না, তুনীরও ছিল না, শিরস্ত্রাণও ছিল না। জাদু অশ্ব ছিল, পুষ্পক ছিল, সপ্তডিঙা, যেটার নাম দিয়েছিল বিশ্বাস। তো অপশন অনুযায়ী এই কোনোটাই ছিল না, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার কেউ কেউ যদি বলে যে অপশন এ কেন নয়, কবচকুণ্ডলও তো ছিল না। হ্যাঁ, কবচকুণ্ডল ছিল না, কিন্তু কবচকুণ্ডলের সাথে এই কোনোটাই জিনিস কিন্তু তার কাছে ছিল না। তার কাছে কবচকুণ্ডলের সাথে কি কি ছিল না? এই যে কবচকুণ্ডলের সাথে এটা ছিল, ধনুক ছিল না, তুনীর ছিল না, শিরস্ত্রাণ, তার কাছে এগুলোর কোনোটাই ছিল না। তার কাছে এই জিনিসগুলো ছিল না। এরপরের প্রশ্ন আমরা দেখব 15 নম্বর, দিগ্বিজয়ে যেতে হবে ডেস দিলেন সাজিয়ে। কে সাজিয়ে দিলেন? দুয়োরানী দিলেন সাজিয়ে। এটা আমরা পড়েছি কবিতার মধ্যে, লাইনে ছিল। তার নাম রেখেছি আমি কি? তার নাম রেখেছি আমি বিশ্বাস। তার নাম রেখেছি বিশ্বাস। 16 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা রয়েছে কি? এই হৃদয়ের খাপে ভরা রয়েছে মন্ত্রপুত অসি। এই হৃদয় খাপে ভরা রয়েছে মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার ভালোবাসা। শানিত ইস্পাত খণ্ড, দেশ নাম ভালোবাসা। বললাম শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার ভালোবাসা। এই যে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিয়েছে স্তম্ভ মেলাও। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এখানে দেওয়া হয়েছে। তো বলেছে প্রথমে অপশন এ দিয়েছে মরুপথ। মরুপথের সাথে কি হয়ে যাবে? মরুপথে কোন সরঞ্জামটা ছিল? এই উট ছিল, তাহলে মরুপথের সাথে 4 নম্বর অপশনটা যাচ্ছে। এরপরে হচ্ছে বি, সপ্তডিঙা কোথায় ছিল? সিন্ধু জলে। সিন্ধু জলে সপ্তডিঙা ছিল, অর্থাৎ এখানের সাথে বি এর সাথে হয়ে যাচ্ছে 1। আমরা অপশন দেখব যে এ এর সাথে তো 4 নম্বর এখানে ঠিক আছে, এরপরে এ এর সাথে এখানে 2 নম্বর আছে। অপশন বি এ এর সাথে 2 নম্বর রয়েছে, তাহলে এই অপশনটা আগেই কাটা চলে যাচ্ছে। পরবর্তীতে রয়েছে বি এর সাথে 1, বি এর সাথে এখানে 3 রয়েছে, এটা বাদ চলে যাচ্ছে। এরপরে বি তো আগেই কাটা চলে গেছে। বি এর সাথে এখানে 2 রয়েছে, এটাও বাদ চলে যাচ্ছে। বি এর সাথে এখানে 1 রয়েছে, তাহলে এটাই হতে পারে আমাদের সঠিক উত্তর। এরপরে সি নম্বর যদি আমরা দেখি, কারণ পরীক্ষায় করতে গেলে আমাদের সময় বাঁচিয়ে কিন্তু এইভাবেই করতে হবে, অপশনগুলো কেটে কেটে, কারণ সবগুলো অপশন যদি এইভাবে মিলিয়ে দেখি তাহলে অনেকটা সময় চলে যাবে। তাই জন্য আমাদের এইভাবে সময়টা বাঁচাতে হবে, এবং যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি তাই জন্য আমরা এখন পুরোটা উত্তর করে দেখব। তো এখানে দেখবো যে আমরা সি এর সাথে 2 রয়েছে, এরপরে সি এর সাথে কি 2 যাচ্ছে? পুষ্পক। হ্যাঁ, এই যে পুষ্পক ছিল কোথায়? আকাশে ছিল পুষ্পক, তাহলে সি এর সাথে যাচ্ছে আমাদের 2 নম্বর অপশনটা। পরবর্তীতে যদি আমরা দেখি ডি এর সাথে 3 নম্বর, হ্যাঁ তেপান্তর যেটা ছিল সেই তেপান্তরে ছিল আমাদের পক্ষীরাজ, তাহলে ডি এর সাথে আমাদের যাচ্ছে এই যে 3 নম্বর যেটা রয়েছে অপশন সেটা। তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তরটা জানতে পারলাম, তাহলে অপশন যে ডি সেটাই হয়ে যাচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর। এবং তোমরা এইভাবেই কিন্তু অপশনগুলো কেটে কেটে পরীক্ষার মধ্যে করবে, তাহলে তোমাদের সময়টা খুব কম লাগবে এবং উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপরে যাব আমরা পরবর্তীতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 নম্বর, স্তম্ভ মেলাও আবার দেওয়া রয়েছে। তো এই স্তম্ভের মধ্যে প্রথম রয়েছে রাজপুত্র। তো এই রাজপুত্র যেটা রয়েছে দিগ্বিজয়, রাজপুত্রের সাথে কে যাচ্ছে? দিগ্বিজয়। তাহলে এই এ এর সাথে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরটা যাচ্ছে রাজপুত্রের সাথে দিগ্বিজয়। এবং বিশ্বাস, বিশ্বাস হচ্ছে জাদু অশ্ব ছিল, আমরা দেখেছিলাম যে বিশ্বাসের সাথে ছিল জাদু অশ্ব। বি এর সাথে যাচ্ছে 1 নম্বর। তাহলে আমরা যদি দেখি যে এ এর সাথে যে এই 2 নম্বর যাচ্ছে, তো অপশন এ এর মধ্যে কিন্তু এ এর সাথে 2 নম্বর নাই, তাহলে এই অপশনটা কাটা যাচ্ছে। অপশন বি এর সাথে 2 নম্বরটা রয়েছে, এটাও হতে পারে। অপশন এ এর সাথেও 2 নম্বর রয়েছে, অপশন সি এর সাথেও 2। তাহলে এবার আমরা অপশন বিটা অর্থাৎ আমরা এই বি নম্বর রোটাকে মিলিয়ে দেখবো। তাহলে বি এর সাথে আমরা দেখছি 1 নম্বরটা রয়েছে, তাহলে অপশন বি থেকে বি এর সাথে 1 নম্বর রয়েছে নয়, তাহলে এটা কিন্তু হচ্ছে না। অপশন সি এর সাথে বি এর 1 নম্বর, এটা হতে পারে। এরপর হচ্ছে অপশন ডি এর সাথে বি এর 3 নম্বর রয়েছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এটাই হওয়া উচিত। এবার আমরা আরো বাকি দুটো মিলিয়ে দেখব। তাহলে সি নম্বর যেটা রয়েছে, এই যে সি ভালোবাসা, এই ভালোবাসাটা কি ছিল? ভালোবাসাটা ছিল মন্ত্রপুত অসি, মন্ত্রপুত অসি। এরপরে ডি নম্বর যেটা রয়েছে আমাদের সরঞ্জাম, সরঞ্জাম হচ্ছে আশীর্বাদী, আশীর্বাদী দুটো সরঞ্জাম ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 নম্বর। এরপরে আমাদের যে অপশন সি টিক করেছি সেটা অনুযায়ী কি হচ্ছে? এর সাথে 2, বি এর সাথে 1, সি এর সাথে 4 ঠিক, ডি এর সাথে 3, তাহলে এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি।
তো শিখে গেলে তোমরা এইভাবে হয়তো আগে থেকে জানতে, বা যারা জানতে না তারা হচ্ছে এইভাবে কিন্তু উত্তরগুলো করবে, তাহলে তোমাদের সময়টা খুব কম নষ্ট হবে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে বলেছে লাইনগুলোকে। তো এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে কোন লাইনটা হচ্ছে, প্রথমে হচ্ছে রক্তে আমি রাজপুত্র, এইটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এবং এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দুয়োরানি দিলেন সাজিয়ে, ঠিক। এরপরে হচ্ছে এটা হচ্ছে এরপরের লাইন, অর্থাৎ দুয়ে এটা আসবে। পরে যেটা ক্রম হবে সেটা হচ্ছে দিগ্বিজয়ে যেটা হবে, এটা হচ্ছে 3 নম্বর ক্রম এবং 4 নম্বরে আসছে এই ক্রমটা। তাহলে এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কোন জিনিসটা ফার্স্টে পাচ্ছি, ফার্স্ট যেটা হয়েছে আমাদের সেটা হচ্ছে 3 নম্বর যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে আমাদের প্রথম অপশন। এবং 2 নম্বর লাইনটা যদি দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি ক্রম অনুযায়ী এই 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন 4-এরটা। এবং ক্রম অনুযায়ী সাজিয়ে আমরা তার পরের লাইন যেটা পাবো, এখানে 3 কোনটা হয়েছে, এই যে এটা 1 নম্বরটা হচ্ছে অপশন লাইনের ক্রম অনুযায়ী দিগ্বিজয়ে যেতে হবে, এবং যেটা রয়েছে আমাদের 4-এ সেটা হচ্ছে 2, লাস্ট লাইন হচ্ছে এই 2 নম্বরটা। তাহলে এখান থেকে আমরা দেখবো যে অপশনের সাথে আমাদের দেওয়া অপশনের সাথে কোনটা মিলছে। তো প্রথমে রয়েছে 3 এবং এখানে প্রথমেই রয়েছে 1, তাহলে এই অপশনটা বাদ চলে যাচ্ছে। বি এ দেখতে পাচ্ছি আমাদের 3 রয়েছে, বি এ দেখতে পাচ্ছি এরপরে 4ও রয়েছে, বি এ দেখতে পাচ্ছি এরপরে 2 আছে, 2 অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের অর্থাৎ 2 এখানে রয়েছে, তাহলে এই অপশনটা কিন্তু হচ্ছে না, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে। এবং এখানে 3 রয়েছে, এরপরে 4 হওয়া উচিত, এখানে 2 রয়েছে, তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে। এখানে রয়েছে 3 রয়েছে, 4 রয়েছে, এবং এরপরে যেটা হবে দিগ্বিজয়ে যেতে হবে 1 নম্বর লাইন, এবং সর্বশেষ হচ্ছে 2 নম্বর মরুপথে সেই হবে উট, এইটা হচ্ছে সঠিক উত্তর। তো অপশন ডি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথম যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে রক্তে আমি রাজপুত্র, দুয়োরানি আমাকে দিলেন সাজিয়ে, দিগ্বিজয়ে আমাকে যেতে হবে, এবং মরুপথে হবে উট। এই ক্রম অনুযায়ী সাজালে এই লাইনগুলো পরপর আসছে। পরবর্তী ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো ক্রম অনুযায়ী সাজালে আমরা কি পাবো, আমরা জানি প্রথমেই যে 3 নম্বরটা দেখতে পাচ্ছি, এটা দুটি সরঞ্জামের কথা এখানে বলা হয়েছিল, যেটা ছিল বিশ্বাস এবং ভালোবাসা। প্রথমে বলা হয়েছিল বিশ্বাসের কথা এবং তারপরে বলা হয়েছিল ভালোবাসার কথা। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে সিন্ধু জল, এটা কিন্তু তারপরেই ছিল, অর্থাৎ এই লাইনগুলোর পরেই কিন্তু এই লাইনটা আসবে এখানকার অনুযায়ী, কারণ তার নাম রেখেছে বিশ্বাস। বিশ্বাস কোনটা ছিল, এই যে সিন্ধু জল টোলের কথা যে বলা হয়েছিল তারপরে এই লাইনটা এসেছিল বিশ্বাস। তো প্রথমে যেটা আমরা অপশন পাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর, এবং পরবর্তীতে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 4 নম্বর, এবং এই সিন্ধু জল বলার পরেই যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে বিশ্বাস 2 নম্বর, এবং তারপরে যেটা লাস্ট পাচ্ছি এখানকার অপশন অনুযায়ী সেটা হয়ে যাচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে এবার আমরা অপশনে এই সিরিজটা খুঁজে দেখব, 3 4 2 1, 3 1 ভুল, 3 4 2 1, এই যে এই অপশনটা কিন্তু সঠিক। 4 ফার্স্টেই ভুল, ফার্স্টেই ভুল, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো যারা বুঝতে পারোনি অবশ্যই আরেকবার দেখো, এই জিনিসটা বুঝতে পেরে যাবে। এরপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে তোমাদের। তো বিবৃতি যেটা দেওয়া রয়েছে, দুয়োরানি দিলেন সাজিয়ে, এখানে ছিলেন সাজিয়েছে, এটা দিলেন, দুয়োরানি দিলেন সাজিয়ে কারণ দিগ্বিজয়ে যেতে হবে। তো এই কারণ আর বিবৃতিটি কি ঠিক রয়েছে, কারণ আর বিবৃতি কি ঠিক রয়েছে? দুয়োরানি দিলেন সাজিয়ে কারণ হচ্ছে দিগ্বিজয়ে যেতে হবে, অবশ্যই ঠিক রয়েছে। দুয়োরানি কেন সাজিয়ে দিলেন, কারণ হচ্ছে দিগ্বিজয়ে যেতে হবে। তো এ আর আর হচ্ছে দুটোই ঠিক, এবং সঠিক কারণ এবং ব্যাখ্যা দুটোই দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 24 নম্বর আবার দেওয়া রয়েছে। তো 24 নম্বর প্রশ্ন এখানে বলা রয়েছে যে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে এ এবং বি দুটোই কথাই ভুল ছিল, দুটোই তো লেখা ছিল কবিতায়। এ হলো বি এর কারণ, এই যে এ মন্ত্রপুরো যেটা অসি রয়েছে, এ হচ্ছে বি এর কারণ। এই যে কোথায় পৌঁছানোর কথা বলেছে, তো পৌঁছানোর কথা বলা হয়েছে খরজুরের দ্বীপে,
কারণ আমার কাছে এই জিনিসটা রয়েছে, এই জন্য আমি সেখানে গিয়ে পৌঁছতে পারবো, আমার কাছে এই শক্তিটা রয়েছে যার জন্য আমি এই দ্বীপটায় গিয়ে পৌঁছাবো। তাই বলা হয়েছে এ হচ্ছে বি এর কারণ। এই এ হচ্ছে বি এর কারণ, নিশ্চিত পৌঁছবো। এর কারণ কি? আমার কাছে এই মন্ত্রপুত জিনিসটা রয়েছে। তো এ হচ্ছে বি এর কারণ, বি হচ্ছে কারণ, কারণটা হচ্ছে খরজুরের দ্বীপে যাওয়া, আর এটা হচ্ছে ওর উপায়, উপায়টা হচ্ছে মন্ত্রপুত অসি, ওর কাছে যেটা রয়েছে ওই জন্য সেখানে গিয়ে পৌঁছতে পারবে। তো এ হচ্ছে বি এর কারণ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 25 নম্বর। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় ব্যবহৃত প্রধান যে অস্ত্রের কথা এখানে বলা হয়েছে, সেই প্রধান দুটো অস্ত্র কি? সেই প্রধান দুটো অস্ত্র হচ্ছে এখানে বিশ্বাস এবং ভালোবাসা। মানুষের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা যদি থাকে তাহলে যে কোনো কাজকে খুব সহজেই করে নেওয়া যায়। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজপুত্রের কাছে কোন অস্ত্র ছিল না? দিগ্বিজয়ের এখানে হচ্ছে ধনুক ছিল না, তুনীরও ছিল না, শিরস্ত্রাণও ছিল না, কোনোটাই ছিল না। তো সবগুলোই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই সবগুলির কোনোটাই কিন্তু তার কাছে ছিল না। 26-এর হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক কোথায় পৌঁছানোর কথা বলেছেন? দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক বলেছেন খরজুরের দ্বীপে পৌঁছানোর কথা। তৃষ্ণাহর সেই খরজুরের দ্বীপে পৌঁছাতে বলেছেন। 28 নম্বর প্রশ্ন। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। নিশ্চিত পৌঁছবো কোথায়? তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। 19 নম্বর প্রশ্ন। সত্য মিথ্যা নির্ণয় করো। রক্তে আমি রাজপুত্র, ঠিক। দুয়োরানী দিলেন সাজিয়ে, ঠিক। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। মন্ত্র অসি আসলে ভালোবাসা। মন্ত্র অসি আসলে, মন্ত্রপুত অসি যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আসলে ভালোবাসা, ঠিক। সপ্তডিঙা, ঠিক। তো সবগুলোই সত্য আমি দেখতে পাচ্ছি এখানে। সত্য মিথ্যা ভুল, সত্য সত্য, এখানে একটা মিথ্যা রয়েছে, ভুল। সত্য সত্য মিথ্যা ভুল, সবগুলোই সত্য। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সবগুলোই এখানে হচ্ছে সত্য, কারণ সবগুলোই কবিতায় আমরা পড়েছি। 30 নম্বর। সত্য মিথ্যা নির্ণয় করো। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ, ঠিক। প্রথম প্রত্যয় কাব্যগ্রন্থ। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস হচ্ছে আমি অনুপম। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস কি ছিল? আমি অনুপম, এটাই তো ছিল, কারণ আমরা কবি পরিচিতিতে দেখেছি। নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান নবনীতা গ্রন্থের জন্য, এটাও ঠিক। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নেওয়া হয়েছে দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে, এটাও ঠিক। তাহলে এখানে সবগুলোই আমি দেখতে পাচ্ছি ঠিক। তো এখানে একটা মিথ্যা দেওয়া রয়েছে, যেগুলো হয়ে যাচ্ছে ভুল। পরবর্তী অপশন দেখব। পরবর্তী অপশানে মিথ্যা দেওয়া রয়েছে ভুল, তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সবগুলোই যে উক্তি রয়েছে সবগুলোই হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এইরকম ভিডিও যদি আরও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কী করে রাখতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে, উৎসাহটা বাড়িয়ে দিতে হবে। 200+ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, এবং এটাকে তোমাদের দায়িত্ব হচ্ছে 1K করে দেওয়া, খুব শীঘ্রই 1K করে দেওয়া। এবং তোমাদের জন্য আরও এখান থেকে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স যাতে তোমাদের রয়েছে সেইগুলো ক্লাস কিন্তু তোমাদের আসবে, সেগুলো থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেগুলো আলোচনা করা হবে, এবং বাংলার আরও যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো আলোচনা করা হবে। বাংলা ভাষায় তোমাদের যে একটা আরও বই রয়েছে ভাষা চর্চা, এইগুলো বই থেকে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করা হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।